এখন তো ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দেয়, চ্যাট জিপিটিকে বলে, চ্যাট জিপিটি করে দেয়। ভালো মাইন্ড তৈরি হচ্ছে আমাদের দেশে, আমাদের জেনারেশনের চেয়ে, যে তাদের কাজ করার ব্যাপারে আমাদের যেরকম একটা শেকিনেস ছিল, শাই ফিল করতাম, সেই জায়গাটা কমে গেছে। এই মব কালচার এগুলো সেগুলো হয়ে আমাদের পার্সোনাল স্কিলগুলো না ড্যামেজ হচ্ছে। একটা জেনারেশন তৈরি হয়েছে, আমরা একদম দেশমুখী না, আমরা ব্যক্তিমুখী। আমরা যখন 6 টাকা 8 টাকায় পড়েছি, আমার সন্তান যখন এখন মাস সেশনে 2 লাখ টাকা দেয়, আমরা কিন্তু গ্যাপটা বুঝি। এই টাকাটা কিন্তু ওই গরিব মানুষের। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আলোচনা করব আমরা ফ্রম ক্লাসরুম টু ক্যারিয়ার। আমরা জানি যে আমাদের দেশে অসংখ্য ছাত্র, অনেক ছাত্র পাশ করার পর বেকার থাকে। তারা যখন ক্লাসরুমে যায়, ক্লাস করে, তারা কিন্তু বুঝতে পারছে না বা নির্ধারণ করতে পারছে না আমার ক্যারিয়ার কী হবে। এসব বিষয় নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে, এই স্টুডিওতেও আলোচনা হয়েছে, বাট এই আলোচনা কিন্তু চলবেই। এই আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দুলু। তিনি ফাউন্ডার স্কুল অফ সেলস ম্যানেজমেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 98 থেকে 99% স্টুডেন্ট, ইভেন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তারাও জানে না তার কেরিয়ার কী হবে বা হওয়া উচিত। তো এই যে বিশাল একটা গ্যাপ, এই যে বিশাল একটা সংকট, এটি কীভাবে দূর করা যেতে পারে? আমাদেরকে একদম প্রথম থেকেই তাকে স্বপ্ন দিতে হবে। জি। আমি যদি স্বপ্ন দিতে চাই, আমাকে অবশ্যই বাস্তবতাটাকে আমাকে জানতে হবে, আমাকে ইন্ডাস্ট্রি নলেজ জানতে হবে, ইন্ডাস্ট্রির অপরচুনিটিসগুলো আমাকে জানতে হবে, রাইট? এটা আমাদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো যদি ইন্ডাস্ট্রির সাথে ব্রিজিংটা করে, গ্যাপটাকে মিনিমাইজ করে, আর একটা ছেলে বা মেয়ে যদি, আমি প্রথমেই বলেছি, যদি সে জানে যে আমি সিইও হব, তো সিইও হওয়ার জন্য সে যদি ব্যাক ক্যালকুলেশন করে যে ওই পর্যন্ত যেতে তার টাইম ফ্রেম কত, ওই ফ্রেম যেতে তার পজিশন কতগুলো আছে, ওই পর্যন্ত যে প্রথম পজিশন তার আসলে কি কি কারিকুলাম আছে, কি কি জব রেসপন্সিবিলিটি আছে। আর তৃতীয়ত মেন্টরিং দরকার। কেরিয়ার যে ক্লাবগুলো আছে তারা এখন টেক কেয়ার করেন। আমাদের একটা বড় অংশ স্টুডেন্টের কমিউনিকেশন স্কিলে যথেষ্ট গ্যাপ, তাদের কনফিডেন্সের লেভেল, ওই স্কিলটা অনেক কম। কেন কম? তারা নলেজ বেস না হয়, কনফিডেন্স লেভেলটা কম, আমাদের কন্ডাক্টস কম। তো এই যে জায়গাগুলো আছে, এগুলো তো একটা ছেলে বা মেয়ে বাড়ি থেকে, কলেজ থেকে নিয়ে আসবে না। তাকে প্রফেশনাল গ্রুমিং করার জন্য আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে একজন ছেলে মেয়েকে যদি প্রপার মনিটরিং করে, প্রপার গাইডেন্স দেয়, আই এম শিওর আমাদের এটা একটি টাইম কনজিউমিং না? না, ধরুন আমাদের স্কুলিং হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানে 16 বছর, কোথাও কোথাও 17 বছর, এবং আমি যদি ভুল না জেনে থাকি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বোধহয় 17 বছর। এই কারণে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি অনার্স এখন 4 বছর কোর্স করা হয়েছে, মাস্টার্স 1 বছর। আগে কিন্তু অনার্স মাস্টার্স মিলিয়ে 4 বছর ছিল। হ্যাঁ, আমরা করেছি। না, আমি ওই জায়গাটা ধরছি না। হ্যাঁ, আমি এই স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তার যে 5 বছর আমি 4 বছরই ধরি। তার অনেক ইউনিভার্সিটি আছেন, প্রাইভেট ইউনিভার্সিটি, তারা তাদের কমিউনিকেশন তাদের কোর্স রয়েছে। তো আমাদের আর একটা মজার বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় যে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 2 সাবজেক্ট কিন্তু ইংলিশ, রাইট? ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আমরা পড়েছি। জি জি জি। কিন্তু সেই স্টুডেন্টগুলো মিনিমাম রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশনে তারা ফেল করে। আমরা তো দেখি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যখন ছেলে বা মেয়েটা
ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তার কারিকুলামের সাথে এগুলো অ্যাসেনশিয়ালস, একদম রুটিন করে তার এক্সট্রা কারিকুলামস। এবং ইন্ডাস্ট্রি কিন্তু চায়, পার্ট টাইমার চায়। আচ্ছা আচ্ছা। ইন্ডাস্ট্রি চায় যে এখানে তার ইন্ডাস্ট্রি কিন্তু ওপেন, যে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ওখানে ইন্ডাস্ট্রি ভিজিট করুক, তাদের সাথে অ্যাসোসিয়েট হোক। এই জায়গাগুলো যদি হয়, একটা ছেলে বা মেয়ে তার 4 বছর গ্রাজুয়েশনের মধ্যে যদি 6 মাস তার স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ যদি ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচ থাকে, তাহলে তার যে লার্নিং বাই ডুইং যে জি জি জি। স্কিলটা দাঁড়ায়, মানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা দুইটা অভিজ্ঞতা হচ্ছে। এবং সে যখনই পৃথিবীর যেখানেই যাক, তাকে কিন্তু আউট অফ 100 তাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবেই। আমরা এই জায়গাটায় নাই, আমরা এই জায়গাটায় নাই। আমরা আমাদের ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড দেখি, হ্যাঁ, জি সেই জায়গাতেও এখন তো কম পড়ে বেশি নাম্বার পায়। আমি মজা করেই বলি, আমরা 100 মার্কসের নাম্বার পড়ে 60 পেতাম, আর এখন 30-এর পড়া পড়ে সে 80 পায়, 90 পায়। তো এই যে একটা জেনারেশনের যে তার নিজের হার্ডেলস, নিজের চ্যালেঞ্জ, হ্যাঁ, এই ক্যাপাসিটিগুলো তো কমে যাচ্ছে, তারা পড়তেই চায় না। এখন তো ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকেই দেখবেন যে তার অ্যাসাইনমেন্ট জমা দেয়, সে চ্যাট জিপিটিকে বলে, চ্যাট জিপিটি করে দেয়, তাই না? তো এই জায়গা থাকবে, এই জায়গাটা তার বিল্ট ইন, তার সে জন্মগ্রহণ করেছে এটার মধ্যে, এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু তার অর্গানিক যে ক্যাপাসিটি, যে ব্রেন, জি। সেই ব্রেনকে কিন্তু ইউজ করার জন্য যে ধরনের মাইন্ড অ্যান্ড প্রিপারেশন প্রয়োজন, সেই রেডিনেসটাও দরকার। তো আমাদের তরুণ বন্ধু যারা, এবং আপনি জানেন নিশ্চয়ই, আপনি আমার সাথে একমত হবে যে আমরা কিন্তু এখন একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি। প্রচুর কর্মক্ষম মানুষ বাংলাদেশে, এবং বলা হয় যে সব বয়সী মিলে 60% লোক যারা কর্মক্ষম কাজ করতে পারে, কিন্তু এর একটি বড় অংশ কিন্তু জব নেই, তাদের চাকরি নেই। এবং এর কারণে কিন্তু নানা সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। চাকরি যখন থাকছে না, সে নেশায় আসক্ত হচ্ছে, বিভিন্ন হাইজ্যাকিং থেকে নানা কী বলে সমাজ বিরোধী কাজ করছে। এই যে বেকারত্ব দূর করার বিষয়ে আমরা সবসময় কথা বলি, এবং আজকে যে দলটি ক্ষমতায়, তারাও কিন্তু বলেছে যে 1 কোটি লোককে কোনো না কোনোভাবে চাকরি দিবে। তা আসলে এটাই কতটুকু সুযোগ আছে বলে আপনি মনে করেন? এইটা উই আর ভেরি ব্লেসড যে আমাদের এখন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডিভিডেন্ডের জায়গাটা আপনি দেখবেন, ইতালি, লিবিয়া থেকে ইতালি যাচ্ছে, জি নৌকা ডুবিতে 60 জন মারা গিয়েছে, তার মধ্যে 48 জন বাংলাদেশি। কারণটা কি? এটা একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বের হবেই। হ্যাঁ, তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতাটা হচ্ছে আমাদের কালেকটিভ ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের জায়গাটা। জি, কীরকম সেটা? আমাদের এই জনগোষ্ঠীকে প্রপারলি অ্যালোকেশন করার যে প্ল্যান দরকার, যে আমরা হাই স্কিল করে আমাদের রিসোর্স এক্সপোর্টের, আমাদের একটা রিসোর্স এক্সপোর্ট হয়, জি সেটা হচ্ছে আমরা সবসময়, আমি গভর্নমেন্টেরও অনেক জায়গা দেখেছি, সেটা হচ্ছে ডাউন লাইনের লেবার পাঠানো, রাইট? আচ্ছা আমরা কিন্তু এখন পর্যন্ত, আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের এক্সিকিউটিভ পাঠানোর যদি থাকে, আমাদের কিন্তু এই যে রেমিটেন্স আসে অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে যাবে। যেমন যদি আমরা মিডল ইস্ট সাপোজ দেখি, একজন এক্সিকিউটিভের স্পেশালি যে দুবাইতে আমি দেখেছি, 7 থেকে 10,000 দিরহাম তার স্টার্টিং। আর একজন আমাদের লেবার, ওর 800 থেকে 1500 ছিল তার স্যালারি। তা আমরা যেটা করি,
এই জায়গাটায় আমাদের ইন্টারনাল যে জব তৈরি হওয়ার যে জায়গাটা, ফর্মাল মার্কেট কিন্তু বড় হচ্ছে না। ফর্মাল যে জব মার্কেট, তার গ্রোথ ইজ নট হাই, বাট ইনফর্মাল ইজ হিউজ। আমরা যদি ইনফর্মাল জব মার্কেটটাকে প্রপার ম্যানেজমেন্ট করি, আমার কাছে মনে হচ্ছে যে এইখানে অনেক বেশি আমাদের এই রিসোর্স, এই আমি এটাকে এনার্জিও বলি, এই এনার্জি আমরা এখানে প্লেস করতে পারবো। তো তার জন্য এখনই আমাদের অনেক উইন্ডোজ তৈরি করা দরকার। যেমন ইজ এ এগ্রিকালচার সেক্টর ইজ এ ভেরি বিগ। আমি ইনফর্মাল বললাম, অনেকে হয়তো এটা ক্লিয়ার না। যেমন ইনফর্মাল জবগুলোর মধ্যে আমাদের ফ্রিল্যান্সিং হচ্ছে, ইউসি। আমরা যে পরিমাণের বা যে সংখ্যক মানুষ দিয়ে যেই রেভিনিউটা এখানে আমরা ইনকাম করি, সেম সংখ্যক মানুষ দিয়ে ফিলিপিনো, দ্য হাইয়েস্ট freelancing revenue incoming country, about 30 to 35 billion dollar তারা ইনকাম করে। ফিলিপিন্স, ইয়া, দ্যাটস দ্য হাইয়েস্ট। সো আমাদের সারা পৃথিবীতে এই ফ্রিল্যান্সিংয়ের, কারণ এখন সারা পৃথিবীতে বিজনেস ডাইনামিক্স চেঞ্জ হয়েছে, স্ট্র্যাটেজি পরিবর্তন হয়েছে। তারা চাচ্ছে যে লো কস্টে বেটার সার্ভিস প্রকিউর করার জন্য। আমেরিকায় যদি কাউকে পার আওয়ার $25 দেয়, দেখা যাচ্ছে এখানে এক সপ্তাহে $25 দিচ্ছে। সো ইজ দ্য বেটার। অ্যান্ড আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের ইয়াং জেনারেশনের কমিউনিকেশন এবং তাদের যে রিকোয়ারমেন্ট, তারা সেটা ফুলফিল করছে। আমার কাছে মনে হয় যে 1 কোটির যে টার্গেট, ইনফর্মাল যদি 90% এফোর্ড করা যায়, সেটার সুবিধা সুযোগ এখানে আছে। কিন্তু ফর্মালে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আমরা যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখি, বাংলাদেশ তো গ্লোবাল প্রেক্ষাপটের বাইরে না। 20 থেকে 26, 20-এর থেকে করোনা শুরু, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপরে ইসরায়েল প্যালেস্টাইন, হ্যাঁ, এখন আমেরিকা ইসরায়েল ইরান, হ্যাঁ, এই যে সংকট, এই সংকটে কিন্তু আমরা এই সংকটের মধ্যের একটা দেশ। তো সেই জায়গাটায় ফর্মাল জব গ্রো করা অনেক কঠিন। হ্যাঁ, কারণ ইনভেস্টমেন্ট অ্যান্ড দ্য বিজনেস আপনি দেখবেন, সেই জায়গাটায় ইনফর্মাল। আমি যদি একটা ইনফর্মাল বলি, যে ডিজিটালাইজেশন হওয়ার পরে যে জায়গাগুলো হয়েছে, তারপর ট্রান্সপোর্টে দেখেন, উবার, পাঠাও, ঢাকা শহরে মোস্ট প্রবাবলি 1,20,25,000 মোটরসাইকেল, এর বড় অংশ উবার, পাঠাও। হ্যাঁ, এটা কিন্তু ইনফর্মাল একটা তাদের জায়গা তৈরি হয়েছে। তারপরে আমরা যদি এই ডেলিভারির জায়গাগুলো দেখি, একটা বড় ইয়াং জেনারেশন সেখানে কাজ করে। আমরা টেকনোলজির জায়গাগুলো যদি দেখি, এখন প্রচুর ছেলে মেয়ে ফ্রিল্যান্স কাজ করে। এই মাইন্ডটা একটা ভালো মাইন্ড তৈরি হচ্ছে আমাদের দেশে, আমাদের জেনারেশনের চেয়ে, যে তাদের কাজ করার ব্যাপারে আমাদের যেরকম একটা শেকিনেস ছিল, শাই ফিল করতাম, সেই জায়গাটা কমে গেছে। ইউসি বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্টে ইয়াং ছেলেমেয়েরা, হ্যাঁ, ইজ ভেরি পজিটিভ সাইন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো, হ্যাঁ, ইজ ভেরি পজিটিভ সাইন। দে হ্যাভ দ্যাট ম্যানার। খালি আমাদের দরকার তাদেরকে একটা বাস্তবিক স্বপ্ন দেখানো, এবং স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এই ধরনের প্যারামিটার্স, তার চেকলিস্ট এইটার জন্য এইভাবে করো, এর জন্য ওইটা করো। আমরা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে বলি যে তার কমিউনিকেশন ফার্স্ট, তাকে লাগবেই, হ্যাঁ, তার প্রেজেন্টেশন লাগবে। তার চেয়ে বড় হচ্ছে আমাদের এখনকার গত এই 1-2 বছরের যে জায়গাটা আমরা দেখি, এই মব কালচার, সেগুলো হয়ে আমাদের পার্সোনাল স্কিলগুলো না ড্যামেজ হচ্ছে। মব কালচারও কি বেকারত্বের কারণে হয়েছে? আপনার কি মনে হয় যে আসলে এইসব যুবকদের কোনো কাজ নেই, তারা
মপ বা এগুলো হচ্ছে একটা আর্টিসেন, হ্যাঁ, ইউসি এগুলো হিরোইজমেরও একটা জায়গা। এখান থেকে অনেক কিন্তু আবার বাণিজ্যও করেছে, রাইট? যখন দেখা যাচ্ছে যে একটা ছেলে কিচ্ছু করে না, সে নেশা করে, সে এলাকায় গ্যাংস্টার, ওই যে একটা নাম আছে কিশোর গ্যাং, কিশোর গ্যাং। দিস পিপল আর রান টুগেদার, আচ্ছা আচ্ছা। এগুলো করেছে। এর চেয়ে সবচেয়ে বড় যে জায়গাটা ক্রিয়েট হচ্ছে আমাদের পার্সোনাল স্কিলের উপর হ্যাম্পার হয়েছে। জি জি। আমাদের এই জেনারেশনের অনেক জায়গায় ভালো, কিন্তু পার্সোনাল স্কিল, সোশ্যাল স্কিল, এই জায়গাগুলো কিন্তু কেন জানি গড়ে উঠছে না। কারণ আমরা সেই সামাজিক জায়গাটাকে, হ্যাঁ, তৈরি ছিল, আমরা ভেঙে ফেলেছি। যে ম্যানার, এটিকেটস, হ্যাঁ, বিহেভিয়ার এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। একদম চেঞ্জ। কারণ সোসাইটিতে যখন একটা সোসাইটিতে যদি রেসপেক্ট, ট্রাস্ট, হ্যাঁ, ভ্যালুজ, এই জায়গাগুলো প্র্যাকটিস না হয়। আপনার কি মনে হয় যে ধরুন এখন প্রায় 1.5 কোটি বা তারও বেশি লোক দেশের বাইরে আছেন, বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন কাজ করেন বিভিন্নভাবে, এখন আরও দেশে যে তরুণ এবং বেকার তরুণ যুবক আছে বেকার, এদের একটি বড় অংশকে বিদেশে পাঠানো যেতে পারে, যারা হ্যাঁ, রেমিটেন্স পাঠাতে পারে। অ্যাবসলিউটলি। ইউসি আমাদের ছেলে মেয়েরা কিন্তু যারা দেশের বাইরে কাজ করে তাদের কিন্তু একটা গুডউইল আছে, জি হ্যাঁ, সিনসিয়ার, ওবিডিয়েন্ট। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, মিডল ইস্ট, মালয়েশিয়া, হ্যাঁ, আমি অনেক তাদের রিক্রুটার যারা আছে তাদের সাথে উইলিংলি তাদের আসলে অবস্থা কি জানার জন্য, কম্পেয়ার উইথ ইন্ডিয়া অ্যান্ড আদার এশিয়ান কান্ট্রিজ। কি জানলেন আপনি? আমাদের যারা ছেলেরা কাজ করে তাদের ব্যাপারে তারা খুব হ্যাপি, কারণ তারা সিনসিয়ার, তারা ওবিডিয়েন্ট। এই যে পরিশ্রমী মানুষগুলো যায়, ওরা কাজে ফাঁকি দেয় না, জি তারা কিন্তু এশিয়ান অন্যান্য দেশের চেয়ে তাদের ব্যাপারে তাদের, দিস ইজ এ ভেরি হ্যাপি রিমার্কস যে আমরা পেয়েছি। যে প্রবলেমটা আমরা যারা গিয়েছে, এখনও যদি আমাদের এখানে অ্যাবাউট 3 কোটি এক্সপোর্টেবল ইয়াং জেনারেশন থাকে, জি তাদেরকে এখন পৃথিবীর বহু দেশ তাদের এই কর্মক্ষম মানুষের সমস্যায় ভুগছে। এই যে জাপান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, Yeah. ইউরোপের অনেক এক দেশ, জাপানেই 1 মিলিয়ন তার রিসোর্স দরকার, তাদের যে ইকোনমিক যে গ্রোথ, ইকোনমির যে সাইজ, তাকে রিটেইন করার জন্য, ডেভেলপ করার জন্য কিন্তু না, এইটা ধরে রাখার জন্যই তাকে 1 মিলিয়ন রিসোর্স জনশক্তি দরকার। দরকার। এবং তারা কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে তাদের কিন্তু আগ্রহ রয়েছে। তারা যেটা চায়, যেহেতু তাদের দেশপ্রেম অনেক বেশি, তারা চায় তাদের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। গ্রেড 5 হইলেই কিন্তু তারা ওখান থেকে নিয়ে যাচ্ছে। এখানে হাতে কলমে কাজ শিখলে, যে কার্পেন্টার যদি হাতে কলমে কাজ শিখে, তাকে নিয়ে যাচ্ছে। ইউরোপের অনেক দেশ তারা এই কর্মক্ষম জনসংখ্যার চাপে আছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যে 1 থেকে 1.5 কোটি মানুষ যারা থাকে, এর একটা বড় অংশই নিজে নিজে গিয়েছে। গভর্নমেন্ট এখন যেটা শুরু করেছে, এবং নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু হ্যাঁ, গিয়েছে। কারণ হয় কি, যখন একটা আগুন বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, তখন সে কিন্তু যে কোনো জায়গা থেকে তার শক্তিটা বের হয়। আমাদের যেহেতু 61% এনার্জি, ইয়াং এনার্জি, সে তার কাজের জন্য যে কোনোভাবেই পৃথিবীর আমার কাছে মনে হচ্ছে 170-80টা দেশে আমাদের এই জেনারেশন রয়েছে। সে কিভাবে গেছে গভর্নমেন্টও জানে না, না না না, তাই না? এখন আবার আরও প্রবলেম হচ্ছে অব্যবস্থাপনার জন্য অনেক দেশ যারা আগে আমাদেরকে ভিসা দেওয়ার জন্য রেডি ছিল, তারা এখন অনেক কনজারভেটিভ। কারণ ওই দেশে ঢোকার পর আরও 3 দেশ হয়ে সে আরেক দেশে ইউরোপে যাচ্ছে, যেতে চায়, আমেরিকায় যেতে চায়। রাইট? সো এই জায়গাটার আমাদের খুব ম্যানেজমেন্ট দরকার। আমাদের ইন্টারন্যাশনাল এই যে কর্মসংস্থানের রিলেশনশিপ তৈরি করা, জি 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 আমাদের তাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের এই জেনারেশন তৈরি করা। জি জি আমি যদি মনে করি, আমি সাপোজ ফিনল্যান্ডে কিংবা ইটালিতে তার রিকোয়ারমেন্ট আছে, উই ক্যান সিট উইথ দেম। তার এই রিকোয়ারমেন্ট, আমি ইউনিভার্সিটিতে কিন্তু সেই
রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি, জি জি তাই না? আমার যদি ইঞ্জিনিয়ার দরকার হয়, আমি বুয়েটে কথা বলতে পারি। আমি আমার ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা বসে যে ওকে, আমার এই কারিকুলামে, তোমার কারিকুলামের সাথে এই কারিকুলামে আমাকে 1000 স্টুডেন্ট রেডি করো, রাইট? এইটা একটা প্ল্যানিংয়ের বিষয়, এইটা একটা কোলাবোরেশনের জায়গা, এটা একটা টুগেদারনেসের জায়গা, যে আমরা এই অবজেক্টিভ সেট করেছি, এই অবজেক্টিভটাকে অ্যাচিভ করার জন্য আমরা সবাই মিলে কালেকটিভলি এটাকে অ্যাচিভ করব। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় আমরা 1.5 কোটির জায়গায় আরও 1 কোটি যদি আমরা পাঠাই, আরো বেশি পাঠানো যাবে আমার আর ধারণা। আরও, কারণ কানাডা হোক, হুম, এই উন্নত যে দেশগুলো, আমাদের অল্প কিছু দেশ ছাড়া তাদের জনশক্তির প্রয়োজন আছে। প্রয়োজন, এবং ডিগ্রোথ বলে অনেকে, ডিগ্রোথ বলে তাদের পপুলেশনের। সো উই হ্যাভ দ্যাট হিউম্যান রিসোর্স আমাদের, কিন্তু আমরা যদি 20 কোটি বলি 20 কোটি, 18 কোটি বললে 18 কোটি, কিন্তু হিউম্যান ক্যাপিটাল নিয়ে আমাদের প্রবলেম। আমাদের হিউম্যান ক্যাপিটাল, এই যে 20 কোটি হিউম্যান রিসোর্স বলি আমরা, হিউম্যান রিসোর্সের মধ্যে নট মোর দেন 10% অর বিলো 10% হচ্ছে আমাদের হিউম্যান ক্যাপিটাল। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড দ্যাট ডিমান্ডিং দ্য হিউম্যান ক্যাপিটাল। হ্যাঁ, তো আমাদের সবাই মিলে ওদিকে নজর দিতে হবে। এবং সেটি হলে কিন্তু রিসোর্স, ফরেন রেমিটেন্স বেশি আসবে, হিউজ ইজ এ ডাবল। আমি তো বললাম যে ডাবলেরও বেশি কোনো কোনো ক্ষেত্রে। যে ছেলেটা 2000 দিরহাম পায়, একটা ছেলে যদি গিয়ে 10,000 দিরহাম পায়, তাহলে 5 গুণ, 5 জন লোকের সমান একজন। আমাদের কোয়ান্টিটি, এটাকে আমরা বলি ভলিউম অ্যান্ড ভ্যালু। জি হ্যাঁ, আমার সংখ্যাও দেখতে হবে আর আমার মূল্যটাও দেখতে হবে, যে প্রাইম জায়গায়। আমাদের অনেকেই নিজে নিজে গিয়ে ভালো করেছে, এর জন্য একটা মাইন্ডসেট দরকার। আমি একবার, আমাদের কয়েকটা ছেলে পড়তো আলিগড় ইউনিভার্সিটিতে, জি তো আলিগড় ইউনিভার্সিটি, ওদের সাথে আমার দেখা। এই ছেলেরা যেটা করেছে, ওরা পাশ করার পরে ওদের সিবি দুবাইতে পাঠিয়েছে। আচ্ছা, তার মধ্যে আমার খুব ক্লোজ একটা ছিল। আমি দুবাইতে যাওয়ার পরে ও শারজা স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ করে, ও আমাকে নিতে আসলো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি বাংলাদেশে ফেরত না গিয়ে এখানে, বলে ওখানকার কালচারই এরকম। ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, ওদের একটা না কালচার তৈরি হয়েছে, মাইন্ডসেট যেটা আমি বলি, যে ওরা পাশ করার পরে মিডল ইস্টের বিভিন্ন দেশে, হ্যাঁ, ইউরোপের বিভিন্ন দেশে সিবি ড্রপ করে। তাহলে কি এটা ব্রেন ড্রেন বলবেন না আপনি? না, এটাকে ব্রেন ড্রেন যদি আমি বলি, আসলে কি আমার যে ব্রেন রিকোয়ার্ড, তার কি সারপ্লাস না? আমি তো তাকে রাখতে পারি না, কারণ আমি যদি, আমার 100 ইউনিট ব্রেন দরকার আমাকে চলতে, জি আমি যদি 10% এটাকে আমরা এক্সট্রা বলি, হ্যাঁ, যদি বাফার করি, তাহলে কত হইলো? 110, 120। আমার প্রোডাকশন যদি হয় 500, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই ব্রেন ড্রেন কিন্তু আমাদের একটা দেশপ্রেমেরই কনসেপ্ট। কিন্তু আমার যদি প্রোডাকশন হয় 500, আমার যদি প্রয়োজন হয় 100, আমি যদি বাফার করি আরও 20%, তারপরেরগুলো তো আমাকে লাইবিলিটিস করা যাবে না, সেটাই। সে বাইরে না, থাকবে। আমাদের দেশটিও ছোট, মানুষও অনেক, সেটিও মাথায় রাখতে হবে। অ্যাবসলিউটলি, কারণ আমার এই মানুষটা যদি বাইরে গিয়ে, না, বাইরে গেলে তো দু ধরনের লাভ। তিনি রেমিটেন্স পাঠাচ্ছেন, আর দেশের আলো বাতাস খাদ্য কোনো কিছু গ্রহণ করছেন না। এটা কিন্তু না না, দ্বিগুণ লাভ। একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে ইনকাম। ধরুন 1.5 কোটি লোক আছে, যে 1.5 কোটি লোক যদি ভরণ পোষণ খাওয়া দাওয়া, এবার পার ডে আমরা 500 টাকা ধরি, আপনি তাই না? চিন্তা করুন, 500 কোটি ইন্টু 1.5 কোটি, অনেক অনেক, তাই না? হ্যাঁ। অ্যান্ড এই ইউসি আরেকটা যেটা হয়, যে আমাদের অনেক ছেলে মেয়ে বাইরে কাজ করে, জি এই গ্লোবাল এক্সপিরিয়েন্স যদি বাংলাদেশে নিয়ে আসেন, জি সেখানে আমাদের বাংলাদেশি আমরা যারা কাজ করি, তাদেরও একটা ওপেন হইতে হবে, তাদেরকে এই স্পেস দেওয়ার জন্য। কারণ আমাদের এই যে গ্লোবাল এক্সপিরিয়েন্স, ট্রানজেকশন, গ্লোবাল অ্যাটিটিউড ট্রান্সফরমেশন, এই জায়গাগুলো, কারণ আমরা অনেক সময় এই বাড়ি টু বাড়ি করি, তো
যে আমি যেখানে পড়াশোনা করি সেখানেই কাজ করি, একই পরিবেশের মধ্যে না আমার কম্পিটিটিভনেসটা অনেক সময় তৈরি হয় না। রাইট। হ্যাঁ, তো এই কারণে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাক, তো বাইরে গেলে আবার ফিরুক, কিন্তু আমরা যেটা করি, আমাদের একটা জেনারেশন তৈরি হয়েছে, আমরা একদম দেশমুখী না, আমরা ব্যক্তিমুখী। কিরকম? স্পেশালি মিডল প্লাস এ আর বি প্লাস যে সোশ্যাল গ্রুপটা আছে, আমরা জি জি। খুবই দুঃখের বিষয়। বাচ্চাদের আমরা পাঠাচ্ছি, 18-19 বছরের বাচ্চাকে দেশের বাইরে পাঠাচ্ছি, ইজ ভেরি গুড, কিন্তু এই দেশের টাকায় তাকে পড়াচ্ছি, ইটস অ্যাগেইন ফ্যান্টাস্টিক। কিন্তু আমি যখন বলে দিচ্ছি তুই ওদিকে আর আসবি না, এই দেশ দিয়ে কিছু হবে না, কিন্তু আনফরচুনেট। এটা ইজ ভেরি আনফর্চুনেট। আমাদের আশেপাশে যে আমাদেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন এই কাজগুলো করে, তখন এই যে ব্রেন ড্রেইনটাই হয়। এবং আপনি দেখবেন খুব দুর্ভাগ্যজনকভাবে এদেশে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু একটি সন্তানকে এদেশে পড়াতে চান না, না, সবাই কিন্তু বাইরে পড়াতে চান। শুধু পড়াতে চান না তা না, রাখতে চান না। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, বাইরে রাখতে পাঠাতে চান চান না। এবং বাইরে গেলে আপনি যেটা বললেন বলে দেয় আর জন্য না ফিরে। হ্যাঁ, আমরা খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট লাগে যে যখন এই দেশের আলো বাতাস গরিব মানুষের অর্থে শিক্ষিত প্রতিষ্ঠিত একজন মানুষ, না, আমরা যারা পাবলিক বিষয়ে পড়েছি তারা তো কৃষকের পয়সা, হ্যাঁ আমরা দায়বদ্ধ মোটের তো। পয়সা, সাধারণ মানুষের পয়সা কিন্তু আমরা পড়াশোনা করেছি। আমরা কিন্তু জানি না, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এই ওরিয়েন্টেশনটা দেয় নাই যে তুমি অমুক, তুমি কিন্তু এই দেশের মানুষের কাছে দায়বদ্ধ। কারণ আমরা যখন 6 টাকা 8 টাকায় পড়েছি, আমার সন্তান যখন এখন মাস সেশনে 2 লাখ টাকা দেয়, আমরা কিন্তু গ্যাপটা বুঝি। এই টাকাটা কিন্তু ওই গরিব মানুষের। আমি যে এই মানুষগুলোর কাছে মৌলিক এবং দায়বদ্ধতা আমার রয়েছে, এই লার্নিং এবং এই মাইন্ডসেট আমাদের তৈরি হয় নাই, দেয় নাই। নচেত এই আমরাই আমাদের বাচ্চাদের যখন ছোটবেলা থেকেই বলি এই দেশ দিয়ে কিচ্ছু হবে না, তখন ওই বাচ্চার কিন্তু একটা সাইকোলজি তৈরি হয়, এই বাচ্চাটা এই দেশকে ভালোবাসতে পারে না, একদম সম্ভবও না। আমরা এই বাচ্চাকে দোষ দিতে পারি না। আমি জানি অনেক দেশের বাইরে থেকে যখন ছেলেমেয়েরা আসে, আমি যখন কথা বলি তখন বলে যে আঙ্কেল আমাদের ওখানে তো এরকম নাই। আমি তো অবাক হই, কারণটা কি? তার মানে সে যখনই টরেন্টোতে থাকে, আমাদের ওখানে এরকম হয় না, সে ওন করে, টরেন্টোকে ওন করে, আমাদের ওখানে হয় না, আপনাদের এখানে এইটা হয়। তার মানে এই দেশের একটা মানুষ আমাদের বানিয়ে ফেললো টরেন্টো আর ঢাকাও ছাপতে দেবে। এটা কেন হয়? এটা হয় আমাদের গার্জিয়ানরা যখন আমরা তাকে ছোটবেলা থেকে সাইকোলজিক্যাল একটা ইনপুট দেই, দেশপ্রেম তো হবে না। এই সব আমার কাছে মনে হয় এই 55 বছরের বাংলাদেশে আমরা আগামী প্রজন্মকে আন্তর্জাতিক এবং বিশ্বমানের করার জন্য আমাদেরকে এখনই রেডি হওয়া দরকার। আজকে তার শিক্ষার্থী তারা আন্তর্জাতিক মানের এক্সিকিউটিভ তৈরি হোক, ভালো ভালো কাজ করুক দেশের বাইরে, শুধু শ্রম দেওয়ার জন্য যেন তাদেরকে বিদেশ যেতে না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি টাইমস চ্যানেলের যারা দর্শক এবং যারা আয়োজক সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং আমি শুভকামনা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ।